সেটা হচ্ছে মোহাম্মদ কামালের হাতে গেছে। আমি ধরে ইয়েস। নিলাম $97 এটা অ্যাস্তারের হাতে গেছে। স্যার যদি এই ধরনের কোনো একটা প্রতিষ্ঠানে বিটকয়েনের মতো কোনো প্রতিষ্ঠান, মাইনিং এর কোনো প্রতিষ্ঠানের মতো দিয়ে থাকেন, তাহলে আজকে $97 5 বছরের ব্যবধানে হয় হচ্ছে ৭১,০০০ কোটি টাকা। তো অনেকে যারা বলছেন যে যারা আমি এখন কিছু সমসাময়িক সময়ে আসি, যারা বলছেন যে একটা পক্ষ আমরা বিশ্বাস করছি যে অনেকের ওয়ালেটে কিছু আসছে, কেউ পেয়েছে, কেউ দেখছে, এটা আউট হয়ে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলো আমরা বেশ কিছুদিন থেকে শুনছি। এটা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করছেন। আলহামদুলিল্লাহ আমি এতদিন মুখ খুলি নাই এই বিষয়ে। একবারই ছিলাম চুপচাপ। তো গতকালকে আমি এমন একজনের কাছ থেকে জেনেছি, জেনে আমার খুব কাছের, আমি নাম বলবো না, কোন দেশে তাও বলবো না, তাহলে অনেকে বুঝে নেবেন, তাহলে তাকে আবার বিরক্ত করবেন। তিনি অনেক অসুস্থ আছেন এই মুহূর্তে। মানে এখন সপ্তাহে একটা দিনও মিটিংয়ে আসা তার অনেক সমস্যা হয়ে যায়। তার মানে ওপেন হার্ট সার্জারির রোগী। তো এমন লোকের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি নিউজটা আজকে পাওয়ার পরে আমি মুখ খুললাম যে এই কথাটা সত্য, এই কথাটা সত্য, যা রটে তা কিছু বটে। এতদিন শুনতাম, কিন্তু আমার বিশ্বাস হয়ে গেছে ওই ভাইয়ের সাথে আজকে কথা বলার পরে যে আলহামদুলিল্লাহ, এমনটা আলহামদুলিল্লাহ, হলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাব্বিল আলামিন। রিফাত আলহামদুলিল্লাহ। রিফাত স্যার, কন্টিনিউ। রিফাত স্যার রিফাত স্যার, আপনি জেনার কথা হয়তো বা বলছেন, ওনাকে মনে হয় মানে আপনার পরে আমিও একটু একটু ভালোভাবে চিনি মনে হয়, তাই না? আশা করি। না, আপনার কাছে তো বলাই হয়েছে ভাই, এটার নাম প্রকাশ কোনোভাবে করা ঠিক যাবে না। আছে, ঠিক আছে, উনি হ্যাঁ হ্যাঁ, অসুস্থ, এই একদম। অসুস্থ অবস্থায় ওনাকে বিরক্ত করলে যদি কোনো আবার হার্ট অ্যাটাক করে, তাহলে কিন্তু মানে আপনাকে আমাকে দোষ দিতে হবে। যাই হ্যাঁ হোক, হ্যাঁ, রাসেল ঠিক ওনাকে আছে। ভাই, আমি দায়িত্ব রাসেল দিচ্ছি ভাই আপনি শোনার রিফাত জন্য। ভাইকে বলতে দেন। হ্যাঁ, অবশ্যই। জি, থ্যাংক ইউ। তো আসলে এই বিষয় নিয়ে কেউ বাড়াবাড়ি না করি। যার, যার ওয়ালেট সে সামলাবেন। যদি আমাদেরকে মনে করেন কাউকে একজনকে অ্যাডভাইস হিসাবে নিতে চান, তার পরামর্শ নিয়ে সেই টাকাটা আপনার Binance ওয়ালেট অথবা ব্যাংক পর্যন্ত নিবেন কিভাবে, সেই পরামর্শ একজনকে বলবেন যিনি এক্সপার্ট তার সাথে। তাছাড়া যদি আপনি 10 কান করেন তাহলে আপনারই বিপদ হবে, আপনারই ক্ষতি হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। গতকালকে ইনসাফ হিউম্যানিটি অফ বাংলাদেশ ওয়েবিনারে যখন আমি বক্তব্য দিচ্ছিলাম, সেই মাঝে একজন ভদ্রলোক জাস্ট 10 সেকেন্ডও না, ৫ সেকেন্ড একটা কথা বলেছেন যে, "রিফাত ভাই, আমার ওয়ালেটেও কিছু দেখতে পেয়েছি।" এই এতটুকুই খালি। এই কথাটা রাত, বিশ্বাস করেন, রাত ১২টার পর থেকে আ এই সন্ধ্যা পর্যন্ত না হলে মনে হয় আমাকে ৫০ জন মেসেজ করেছেন, কল দিয়েছেন যে, "ভাই, অমুক ভাই যে কথা বলল, আপনার সাথে কথা বলবে। এই বিষয়টা ভাই কি হয়েছে, কি হয়েছে?" ৫০ জন কমপক্ষে। তাহলে এতজন যদি আমাকে মেসেজ করেন, আমাকে কল দেন, তাহলে ওই ব্যক্তির অবস্থা কি? আমি এটা ভাবছি। তার মানে এই জানার জন্যে এবং এরপরে কি হবে জানেন? মানে যদি উনি পেয়েও যায় কোনো কারণে, তাহলে আমাদের মধ্যে আরো বিপদ সংঘটিত হবে। কি বিপদ সংঘটিত হবে আমি সেটাও একটু প্রকাশ করি। আমার ফাউন্ডার দ্বারাই বিপদ সংঘটিত হবে। এক পক্ষ বিপক্ষ আছে না? তারা দেখবেন আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিবে। আ আমি একটা বাস্তব উদাহরণ দিই। কেরালা, এটা ২০০০ সম্ভবত ২২ বা ২৩ সালের ঘটনা, সেপ্টেম্বরে। তো সেই কেরালার একটা ঘটনা। কেরালাতে আপনারা জানেন যে প্রচুর লটারি সেল হয়। তো ওই লটারি এক আ অটো চালক সে কিনে এবং লটারিতে ৳২৫,০০,০০০ জিতেছে। ২৫,০০,০০০ রুপি। এই ঘটনাগুলো কেন বলছি? সবার এটা উপকার হবে। তো এই ২৫,০০,০০০ রুপি যখন সে পেয়েছে, সেই ঘটনাটা পত্রিকায় এসেছে যে এই নামে এই একজন লটারি পেয়েছে অমুক গ্রামে। তো এই যখন প্রকাশ হওয়ার পরে কিন্তু ১ সপ্তাহ ১০ দিন বা ১ মাস পরে কিন্তু একটা অনুষ্ঠান করে তারপরে ওই লটারির টাকাটা দেওয়া হয়। আপনারা জানেন যে নিয়ম। তো এই যার নাম প্রকাশ হয়েছে যে গ্রামে, ওই লোক বাড়ি থেকে বের হতে পারে না। তার নাম প্রকাশ হয়ে গেছে, সবাই জানে। ওই বাড়ি থেকে বের হতে পারে না এই কারণে যে আশপাশের লোকজন আ এসে হেল্প চায়। আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার ছেলে অসুস্থ, আমার এই সমস্যা, ওই সমস্যা, এই নিয়ে টাকা তার হাতেই আসেনি। তার আগেই তার পুরা আশপাশে ১০-২০ গ্রামের মানুষ এসে তার কাছে হেল্প চাওয়া, সাহায্য চাওয়া এই শুরু করে দিল। ওই লোক তখন মানে টাকা হাতেই পায়নি। তার মধ্যে এই অবস্থা, সে অটো চালাতেও যেতে পারে না। তার মেয়ে অসুস্থ ছিল, জ্বর আক্রান্ত। সেই মেয়েকে নিয়ে তার মামার বাড়িতে রাতের আঁধারে পালিয়ে যেয়ে চিকিৎসা করতে হয়েছে। মানে বাড়ি থেকে সে বের হতে পারতো না। রাতের আঁধারে তার মেয়েকে জ্বর আক্রান্ত আ আ মেয়েকে ডাক্তারখানায় নিতে হয়েছে রাতের আঁধারে তার মামার বাড়িতে যেয়ে। এই উদাহরণটা কেন দিলাম? যে এমন কিছু হতে যাচ্ছে। আপনি যদি আপনার আমার অ্যামাউন্টটা তার চেয়ে বেশি আসবে। তাহলে এই বেশি যখন আসবে তখন আপনাকে ফাউন্ডাররাই অবস্থা খারাপ করে দিবে। ১। দ্বিতীয় একটা কথা বলি। আমি আমার নানার ফ্রেন্ড গোলাম মাওলা রাজশাহী যারা থাকেন তারা জানেন। অনেক পুরানো ডাক্তার ছিলেন। খুব রস টস
মানে খুব বড় মাপের ডাক্তার ছিলেন, খুব হাত যশ ছিল তার। তো গোলাম মোহাম্মদ ডাক্তারের ওয়াইফকে গোলাম মোহাম্মদ ডাক্তার একবার তার গ্রাম থেকে, সম্ভবত এটা ওনার জয়পুরহাটের ওদিকে বাসা, ওনার গ্রামের বাড়ি, ওখান থেকে ওনার বাল্য ফ্রেন্ড এসেছে, বলছে আমার মেয়ের বিয়ের জন্য কিছু হেল্প লাগবে। তো গোলাম মোল্লা ডাক্তার তার ওয়াইফকে বললো, তুমি এই চাবিটা নিয়ে যাও আলমারি থেকে, সিন্দুক থেকে 30,000 টাকা বের করে দাও। আজ থেকে এটা বলছি নাহলে 40-50 বছর আগের কথা। তো তখন তো 30,000 টাকা মানে অনেক অনেক অনেক। তো ওই গোলাম মোল্লার ওয়াইফ যখন, মানে আমার নানি সম্পর্কের, মানে আমার নানার ফ্রেন্ড যেহেতু, সেটা আমার নানি হচ্ছেন। তো নানি যখন সিন্দুক খুলে টাকা বের করতে গেছেন, তো সিন্দুকের আলমারির টাকা দেখে নানি ফিট লেগে গেছিল, ফিট লেগে অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেছে। তো গোলাম মোল্লা ডাক্তার যখন থেকে অনেকক্ষণ নানি আসছে না, তখন উনি অপারেশন হয়ে যাওয়ার পরে যে দেখছে বাসা কি হয়েছে, যে দেখছি কি যে নানি ফিট লেগে পড়ে গেছে। কেন পড়ে গেছে? মানে কোনোদিনই গোলাম মোল্লা তাকে চাবি দেয়নি, কোনোদিন টাকাও দেখেনি, মানে এত টাকা দেখে নানি ফিট লেগে পড়ে গেছে। সে মারা যায়নি, ফিট লেগে পড়ে গেছে। তো আমাদের যেন এমন কিছু না হয়, আমাদের হাতটাকে শক্ত করতে হবে। আমাদের প্রাপ্য আমরা পাচ্ছি। আমরা দীর্ঘ 6-7 বছরের প্রাপ্তি যেটাই পাই, সেটা আমাদের কাছে কম মনে হবে। সেটা নিয়ে আমরা এমন কিছু ভাববো না, আমার নানির মতো যেন অবস্থা কারো না হয়। এই জন্যে আমাদের এই গ্রুপে প্রায় দেখি যে অ্যাম্বুলেন্সের ছবি দেওয়া হয়, যে অ্যাম্বুলেন্স রেডি রাখেন, যাতে হার্ট অ্যাটাক হলে আপনার অ্যাম্বুলেন্সে নিয়ে যান, এমন কিছু বোধহয় বোঝানো হয়, যতটুকু জানি। এটা আমার এই নানির উদাহরণ দিয়েই বললাম যে আপনারা এটাকে ভাববেন, এটাকে স্বাভাবিকভাবে নেবেন, যে এমনটাই পান সেটাকে স্বাভাবিকভাবে নেবেন। এটা আপনার পরিশ্রম, আপনার প্রাপ্য, আপনার অধিকার। এই অধিকার আপনাকে দেওয়া হচ্ছে, আপনাকে দান দক্ষিণা করা হচ্ছে না। আপনি দীর্ঘ দিন অপেক্ষার ফল আপনার এই পারিশ্রমিক, আপনার দীর্ঘ অপেক্ষার ফল এটা। আপনারা জানেন জ্যাকমার যে সহকারী ছিলেন, সেই সে কিন্তু কত 14 বছর ওয়েট করার পরে তার যে অ্যামাউন্টটা দাঁড়িয়েছিল সেটা বিলিয়ন ডলার। অতএব সে কি হার্ড ওয়ার্ক হয়েছিল? না, তাকে বিভিন্ন পদে পদোন্নীত করা হয়েছিল। অতএব আপনার আমারও এমন কিছু আসতে যাচ্ছে। অ্যাডমিন হিসাবে আপনার কত জায়গায় যে আপনার কাজ করতে হবে, আপনাকে লিডারশিপের দায়িত্ব পালন করতে হবে, আপনাকে অ্যাডমিন হিসাবে আপনাকে হাজার হাজার লাখ কাস্টমারের ট্রাফিকের নেতৃত্ব আপনাকে দিতে হবে। আগামীতে আপনাকে ট্রেনার হিসেবে কাজ করতে হবে। কত যে কাজ আসছে, আপনি সেটা নিজেকে কতটুকু যোগ্যতা সম্পন্ন করছেন সেটাই বলার বিষয়। আগামীতে এই রুহুলকে, ওই নাসির ভাইকে, ওই মাঝারুল আফসার রাসেল ভাইকে, ওই মতিন ভাইকে কাউকে পাবেন না। সবাই যার যার কমিউনিটি নিয়ে ব্যস্ত থাকবে। আপনারা এখনো যারা নিজেকে তৈরি করতে পারেন নাই, তারা বোকার স্বর্গে আছেন। হয়তো ইনকাম যেটা পাবেন এককালীন, সেটা নিয়ে হয়তো আপনারা সন্তুষ্ট থাকবেন। কিন্তু যারা আমি একটা প্রায় বলি যে কেউ হয়তো চলবে টয়োটায়, কেউ চলবে মার্সিডিজ, বিএমডাব্লিউ, ফেরারিতে। তা আপনি কোনটাতে চড়বেন সেটা আপনার বিষয়। আমি আরেকটা কথা প্রায় বলি যে কেউ হবে বক্তা, কেউ হবে শ্রোতা। আপনি কোনটা হবেন সেটা আপনার বিষয়। কিভাবে নিজেকে তৈরি করছেন, আগামী পৃথিবী নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে কতটুকু গ্রো করছেন, কতটুকু লিডার কোয়ালিটি তৈরি করছেন, সেটাই আপনার আসন নির্ধারণ করবে। আপনি কি আসনে থাকবেন, নাকি বক্তার আসনে থাকবেন, নাকি শ্রোতার আসনে থাকবেন। এই ফাউন্ডারদের মধ্যেই এক ফাউন্ডার বক্তব্য দিবে, আর এক ফাউন্ডার হাততালি দিবে। তো আপনি হাততালি দিতে হাতের কাজ করবেন, নাকি মুখের কথায় আপনি হাততালি নিবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যা রটে তা কিছু বটে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই ওএসের দিকে, ভিক্টোরিয়া দেশের দিকে নজর রাখেন। ব্যতিক্রম কিছু দেখলে স্ক্রিনশট অবশ্যই দিবেন না, দ্বিতীয় কোনো ব্যক্তিকে ওটাকে দেখাবেন না, স্ক্রিন শেয়ারও করা যাবে না। বিশ্বস্ত কারোর কাছে হলে, যেটা অন্য পাশের জেলা হলেও, তার কাছে চলে যান, যে নির্দেশনাগুলো আছে সেইভাবে আপনি কাজ করেন। একজন বিশ্বস্ত, একবার বিশ্বস্ত, যে আপনার কোনো ক্ষতি করবে না, এমন কোনো মেন্টরকে এখনই বেছে নেন। ওনাকে ছাড়া আর কারো হেল্প নেবেন না। নিজে যদি পারেন তো আলহামদুলিল্লাহ। সবাইকে বলবো স্টেজে যেমন থাকেন, এতদিনের ধৈর্যের ফলাফল খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছেন ইনশাল্লাহ। ভাগ্যের পরিবর্তন আপনার আমার সব হতে যাচ্ছে। এমন কোনো লোকের হাতে আপনার সম্পদ তুলে দিবেন না, এমন কোনো জায়গায় ইনভেস্ট করবেন না যেটা আমাদের দীর্ঘদিনের ফলাফল নষ্ট হয়। ভালো জায়গায় ইনভেস্ট করবেন, ভালো জায়গায় থাকবেন, ভালো লোকের সাথে থাকবেন, ভালো পরিবেশে বসবাস করবেন। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে। সবার সুস্বাস্থ্য নেখাত কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু লাইলা সাজ্জাদ ম্যাম। জি, ফায়ার দারুণ, অসাধারণ। কি বুঝলেন? থ্যাংক ইউ চমৎকার, থ্যাংক চমৎকার। ইউ ধন্যবাদ রিফাত দিবা ভাই। স্যার, আপনাকে ধন্যবাদ। ফুল ফুটুক না ফুটুক, ফুল ফুটুক না ফুটুক, আজই বসন্ত। ধন্যবাদ।